ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? কেমন চলছে তোমাদের নার্সিং ফাউন্ডেশনের প্রিপারেশন? টেলিগ্রামে তোমরা এভরিডে নার্সিং ফাউন্ডেশনের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছো তো? এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ফ্রি মক টেস্টের কথাটাও মনে আছে তো? 25 ফেব্রুয়ারিতে কিন্তু ফ্রি মক টেস্টটা হতে চলেছে এবং তার রেজাল্ট তোমরা পাবে 28 ফেব্রুয়ারিতে। 3 দিন টাইম পাবে এই এক্সামটা দেওয়ার জন্য। তোমরা যারা এখনও আমাদের ফ্রি মক টেস্ট গ্রুপে জয়েন করোনি, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের এই ফ্রি মক টেস্ট গ্রুপে জয়েন করে নিও। জয়েনিংয়ের জন্য লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকে আরও বেশ কিছু কোশ্চেন নিয়ে রয়েছে আজকের সিরিজ, এবং চলো দেখে নিই আজকে তোমাদের জন্য কি কি কোশ্চেন রয়েছে। ফার্স্ট কোশ্চেন রয়েছে, when a fire occurs in a patient's room, the nurse's priority should be to। যখন পেশেন্টের রুমের মধ্যে আমি দেখছি ফায়ার ব্রেকেজ হয়ে গেছে, তখন আমার প্রায়োরিটি অ্যাকশন কি হবে? extinguish the fire, sound the alarm, run for help and rescue the patient। তো ফায়ারের ক্ষেত্রে বা ফায়ার যদি ব্রেকেজ হয় তার জন্য আমাদের একটা প্রোটোকল রয়েছে যেটাকে আমরা বলি রেস প্রোটোকল, এবং রেস প্রোটোকলের মধ্যে রয়েছে রেস্কিউ, অ্যালার্ম, কন্টেইন অ্যান্ড এক্সটিংগুইশ, এবং এটাই আমরা ফলো করি। তাহলে প্রথমে আমার কাজ হবে রেস্কিউ করা, তারপরে আমি ফায়ার অ্যালার্ম দেব, এবং তারপরে আমি ওই আগুনটা যাতে চারিদিকে না ছড়ায় সেটাকে আমি সেই জন্য দরজা জানলাগুলো বন্ধ করব যাতে ওই আগুনটা বাইরে বেরিয়ে না আসে, এবং লাস্টলি সেটাকে এক্সটিংগুইশ করব বা ওটাকে নেভাবো। তার জন্য আমি ফায়ার এক্সটিংগুইশার বা ওয়াটার সোর্স ইউজ করতে পারি। এরপরে এখানে যে কোশ্চেনটা রয়েছে, তাহলে এখানে আমার কাজ হচ্ছে যে রেস্কিউ দ্য পেশেন্ট, এটা আমার প্রায়োরিটি। এবং এর সঙ্গে সঙ্গে আরও একটা কোশ্চেন আসে যেখানে একটা অপশন থাকে যে টার্ন অফ দ্য অক্সিজেন সোর্স, অর্থাৎ ধরো যেখানে আমার আগুন লেগেছে, তো সেই জায়গাতে যদি আমার কোনো অক্সিজেনের সোর্স থেকে থাকে, তাহলে সেই অক্সিজেনের সোর্সটা আমাকে আগে বন্ধ করতে হবে রেস্কিউ দ্য পেশেন্টের আগে। ঠিক আছে, কেন এটা করতে হবে? কারণ আমরা জানি অক্সিজেন ইজ আ গুড সোর্স অফ ফায়ার। তাহলে অক্সিজেন যেখানে থাকবে সেখানে কিন্তু আগুনটা আরও বেশি করে জ্বলবে, দাও দাও করে জ্বলবে। তাহলে সেটাকে নেভানোর জন্য আগে আমি ওই অক্সিজেনটাকে বন্ধ করব, তারপর আমি পেশেন্টকে সেখান থেকে সরাতে শুরু করব। ঠিক আছে, তাহলে এখানে ওই অপশনটা নেই, তার জন্য আমি এখানে আগে পেশেন্টকে রেস্কিউ করছি। কিন্তু যদি অক্সিজেন সোর্স থেকে থাকে, আমার অক্সিজেন সিলিন্ডার ওপেন রয়েছে যেখানে আগুন লেগেছে সেই জায়গাতে, তাহলে প্রথমে আমাকে সেই অক্সিজেন সিলিন্ডারটাকে বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য মোস্ট এফেক্টিভ মেথড ফর প্রিভেন্টিং দ্য স্প্রেড অফ ইনফেকশন ইন আ হসপিটাল সেটিং। একটা হসপিটাল সেটিংসে যদি ইনফেকশন আমাকে প্রিভেন্ট করতে হয়, তার জন্য মোস্ট এফেক্টিভ মেথড কী থাকবে? ইউজিং পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, হ্যান্ড হাইজিন, ওয়ারিং গ্লাভস এবং স্টেরিলাইজেশন অফ ইকুইপমেন্ট। তাহলে স্প্রেড অফ ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমরা হ্যান্ড হাইজিনটাকে মোস্টলি প্রায়োরিটি দিই। তার কারণ হচ্ছে যে হ্যান্ড হচ্ছে আমরা টাচ যখনই করছি তখন সেই টাচের মাধ্যমে কিন্তু ইনফেকশনগুলো স্প্রেড করছে আমার থেকে একটা পেশেন্টের বা একটা পেশেন্টের থেকে অন্য পেশেন্টের, এবং যখনই আমি হ্যান্ড ওয়াশিং করে নিচ্ছি বা হ্যান্ড হাইজিন মেনটেন করছি তখনই আমি ওই স্প্রেড অফ ইনফেকশনটাকে ওখানেই বন্ধ করে দিচ্ছি। বাকি যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টগুলো আমরা ইউজ করি সেটা হচ্ছে নিজেকে প্রোটেক্ট করার জন্য ইউজ করি, যার মধ্যে আমাদের ক্যাপ, মাস্ক থাকে, আমাদের গাউন থাকে, গ্লাভস থাকে, এগুলো সমস্ত আমাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। ঠিক আছে, আর হ্যান্ড হাইজিন বা হ্যান্ড ওয়াশিং সেটা হচ্ছে আমাদের স্প্রেড অফ ইনফেকশনটাকে প্রিভেন্ট করার একটা এফেক্টিভ মেথড। নেক্সট কোশ্চেন রয়েছে, স্কিন টার্গার মে বি অ্যাসিস্ট বাই হুইচ অফ দ্য ফলোয়িং টেকনিক। স্কিন টার্গার আমরা কিভাবে মেজার করতে পারি? প্রথমত হচ্ছে স্কিন টার্গার আমরা কোথায় মেজার করব? যখন ধরো একটা পেশেন্টের ডায়রিয়া বা ডিহাইড্রেশন হয়েছে বা হাইপোভলিমিয়া হয়েছে, যেখানে পেশেন্ট ডিহাইড্রেটেড হয়ে রয়েছে, তো সেই ডিহাইড্রেশনটাকে চেক করার জন্য আমরা স্কিন টার্গার দেখে থাকি। এবং স্কিন টার্গার দেখার জন্য এখানে আমরা লাইটলি পিঞ্চিং আর স্কিনফুল এটা করতে পারি। স্কিন পিঞ্চ করলে সেখান থেকে স্কিন টার্গার আমরা দেখতে পারি। এছাড়াও ডিহাইড্রেশন মেজারমেন্ট করার জন্য আমরা কোটের টাং দেখতে পাই, আমাদের সিআরটি ক্যাপিলারি রিফিলিং টাইম আমরা চেক করতে পারি। এগুলোর মাধ্যমেও স্কিন টার্গার ডিহাইড্রেশনের মেজারমেন্ট আমরা করতে পারি। এছাড়াও আমরা ইউরিন আউটপুট দেখতে পারি, ইনটেক আউটপুটের মাধ্যমেও আমরা কিন্তু দেখতে পারি যে পেশেন্ট ডিহাইড্রেটেড রয়েছে কিনা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হাউ অফেন শুড অ্যান আনইউজড সেন্ট্রাল লাইন বি ফ্লাশড টু মেনটেন পেটেন্সি। একটা সেন্ট্রাল লাইন আনইউজড যেটা রয়েছে, আমি ইউজ করছি না, সেই সেন্ট্রাল লাইনের পেটেন্সি চেক করার জন্য আমরা কতক্ষণ ছাড়া ছাড়া সেটাকে চেক করব? এভরি 12 আওয়ার্স, এভরি 24 আওয়ার্স, এভরি 48 আওয়ার্স এবং এভরি 7 ডেজ। তাহলে অন্তত 24 ঘন্টায় একবার আমাকে সেন্ট্রাল লাইনকে ফ্লাশ করে দেখে নিতে হয় যে সেন্ট্রাল লাইনটা ঠিক মতো রয়েছে কিনা। নেক্সট কোশ্চেন, which gauge size is commonly used to administer a vitamin K injection in a nurse?
তাহলে ভিটামিন কে ইঞ্জেকশন যদি আমাকে অ্যাডমিনিস্টার করতে হয় তাহলে আমি কত গেজে নিডল ইউজ করব। তাহলে ভিটামিন কে প্রথমত একটি আইএম ইঞ্জেকশন দিতে হয়। তো আইএম ইঞ্জেকশন দেওয়ার জন্য এখানে 20, 22, 24 এবং 26 এই 4টে নিডলের সাইজ দেওয়া রয়েছে। ভিটামিন কে ইঞ্জেকশন দেওয়ার জন্য আমরা 26G নিডল ইউজ করি এবং এই গজের সাইজ যত বেশি হয় অর্থাৎ 22 থেকে 24 আরও শুরু হবে, 24 থেকে 26 আরও সরু হবে। যত বেশি গজ হয় তত হচ্ছে সেটা শুরু হতে থাকে নিডলের সাইজটা। ঠিক আছে। নেক্সট, an abnormal condition in which a patient uses multiple pillows when reclining to breathe easier on or sits leaning forward with arms elevated। এখানে বলছে যে একটা অ্যাবনর্মাল কন্ডিশন যেখানে পেশেন্ট মাল্টিপল পিলো ইউজ করছে, অনেকগুলো পিলো ইউজ করছে এবং সামনের দিকে ঝুঁকে থাকছে, পিলোর ওপরে রিক্লাইন করছে ব্রিদিং ইজিয়ার মানে সহজে ব্রিদিং নেওয়ার জন্য এবং ফরওয়ার্ড লিডিং। তাহলে কেন করবে? ডিসনিয়ার ক্ষেত্রে নাকি অর্থোপনিয়া নাকি ফ্যাটিক নাকি হুইজিং? তাহলে এই যে পজিশনটার কথা বলা হচ্ছে যেখানে পেশেন্ট সামনের দিকে ঝুঁকে থাকে সেটাকে আমরা বলি অর্থোপনিক পজিশন এবং এই যে সিচুয়েশনটা এটাকে আমরা বলছি অর্থোপনিয়া। অর্থোপনিয়া যখন হয় তখন সেক্ষেত্রে পেশেন্টকে অনেকগুলো পিলো দিয়ে সামনের দিকে ঝুঁকিয়ে রাখা হয় বা আমরা একটা কার্ডিয়াক টেবিল সামনে দিতে পারি যাতে পেশেন্ট লিনিং ফরওয়ার্ড হতে পারে। সামনের দিকে হাত দিয়ে সামনের দিকে ঝুঁকে বসলে পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেসটা দূর হতে পারে। এবং এখানে মনে রাখবে যেমন রেসপিরেটরি ডিস্ট্রেসের জন্য আমরা ফাউলার্স পজিশনও দিই সেরকমভাবে অর্থোপনিক পজিশনও দেওয়া হয়। এবং যদি দুটোই অপশন থাকে যে রেসপিরেটরি ডিস্ট্রেসের পেশেন্ট আমি কি পজিশন দেব, সেখানে ফাউলার্স এবং অর্থোপনিক দুটোই রয়েছে, তাহলে সেখানে কিন্তু অর্থোপনিক পজিশন বেশি প্রায়োরিটি পাবে। কারণ যখন সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেসের পেশেন্টকে তুমি পাবে, তুমি সেখানে দেখতে পাবে যে পেশেন্ট কিন্তু ফাউলার্স পজিশন নিতে পারে না, সেক্ষেত্রে পেশেন্ট সামনের দিকে ঝুঁকে বসেই রেসপিরেশনটা নিতে বেশি কমফোর্টেবল ফিল করে। তো সেই জন্য দুটো পজিশন ফাউলার্স এবং অর্থোপনিকের মধ্যে অর্থোপনিকটা বেশি প্রেফারেবল সিওপিডি বা এরকমই কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস যেখানে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। এছাড়া যদি শুধুমাত্র ফাউলার্স পজিশন থাকে তাহলে অবশ্যই সেখানে ফাউলার্স পজিশন হবে। ঠিক আছে, বেশ। নেক্সট কোশ্চেন রয়েছে, হাই কনসেন্ট্রেশন অফ অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন ইনটু নিউবর্ন অর প্রিম্যাচিওর ইনফ্যান্ট মে কজ কমপ্লিকেশনস লাইক। যদি হাই কনসেন্ট্রেশনের অক্সিজেন দেওয়া হয় কোনো নিউবর্ন বা প্রিম্যাচিওর ইনফ্যান্টকে তাহলে সেখানে কি কমপ্লিকেশনস হতে পারে? এখানে অপশন রয়েছে রেট্রোনেন্টাল ফাইব্রোপ্লাসিয়া, রেসপিরেটরি ফেলিওর, রেটিনাল ডিটাচমেন্ট এবং পলিসাইথেমিয়া। যেখানে হাই কনসেন্ট্রেশন অফ অক্সিজেন রয়েছে সেখানে আমরা রেট্রোলেন্টাল ফাইব্রোপ্লাসিয়া দেখতে পাই। প্রিম্যাচিওর ইনফ্যান্টদের ক্ষেত্রে বা নিউবর্ন বেবিদের ক্ষেত্রে যদি হাই কনসেন্ট্রেশন অক্সিজেন দেওয়া হয় তাহলে এই কমপ্লিকেশনটা দেখা যায়, যেটাকে রেট্রোলেন্টাল ফাইব্রোপ্লাসিয়া বলা হয়। নেক্সট কোশ্চেন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ক্লিনিক্যাল ফাইন্ডিং ইজ এক্সপেক্টেড ইন আ পেশেন্ট হু হ্যাজ আন্ডারগন গ্যাস্ট্রিক লাভাজ অ্যান্ড প্রলং ভমিটিং। তাহলে একটা পেশেন্ট যার গ্যাস্ট্রিক লাভাজ হয়েছে, গ্যাস্ট্রিক লাভাজ অর্থাৎ যখন আমরা গ্যাস্ট্রিক কন্টেন্টকে বাইরে বার করছি, এবং প্রলং ভমিটিং যদি হয় তবে সেক্ষেত্রে আমরা পেশেন্টের মধ্যে কি দেখতে পাবো? অপশন রয়েছে ডিক্রিজ সিরাম পিএইচ, ইনক্রিজ সোডিয়াম বাইকার্বনেট লেভেল, ইনক্রিজ সিরাম অক্সিজেন লেভেল এবং ডিক্রিজ সিরাম অসমোটিক লেভেল। এবারে আমাকে ভাবতে হবে যে গ্যাস্ট্রিক লাভাজ করছি মানে গ্যাস্ট্রিক কন্টেন্ট বার করছি, বা প্রলং ভমিটিং মানে সেখানেও গ্যাস্ট্রিক কন্টেন্ট আউট হচ্ছে। তাহলে গ্যাস্ট্রিকের মধ্যে বা স্টোমাকের মধ্যে যে কন্টেন্ট থাকে সেটার যে কম্পোজিশন বা সেটার যে কনসেন্ট্রেশন সেটা হচ্ছে হাইলি অ্যাসিডিক। তাহলে যদি গ্যাস্ট্রিক কন্টেন্ট বাইরে বেরোয় তাহলে অ্যাসিডিক কন্টেন্ট বাইরে বেরোচ্ছে, তাহলে বডি থেকে যদি অ্যাসিড বাইরে বেরিয়ে যায় তাহলে বডিতে অ্যাসিডের অভাব হবে অর্থাৎ বডিতে অ্যালকালোসিস হবে, তাই তো? তাহলে অক্সিজেন অ্যাসিডের অ্যামাউন্ট কমছে এবং ক্ষারের পরিমাণটা বডিতে বেড়ে যাবে, তাহলে এখানে আমরা ইনক্রিজড সিরাম বাইকার্বনেট লেভেলটা পাবো। সেই কারণেই ভমিটিংয়ের ক্ষেত্রে আমরা পেশেন্টদের ক্ষেত্রে অ্যালকালোসিস দেখতে পাই, যেটাকে আমরা মেটাবলিক অ্যালকালোসিস বলে থাকি। ঠিক আছে। Next question, an unresponsive child is lying on the floor. You shout for help. A check shows that the child is not breathing. The immediate action will be. তাহলে আনরেসপন্সিভ চাইল্ড, বাচ্চা কোনো রেসপন্স করছে না, ফ্লোরে পড়ে রয়েছে, আমি হেল্পের জন্য চিৎকার করেছি এবং তারপরে আমি দেখলাম যে চাইল্ড ব্রিদিং নিচ্ছে না। ইমিডিয়েট অ্যাকশন কি হবে? গিভ এক্সটার্নাল চেস্ট কম্প্রেশন, গিভ চেস্ট থ্রাস্ট অ্যান্ড ব্যাক ব্লোজ, লুক ফর এক্সটার্নাল ডিফিব্রিলেটর, স্টার্ট আর্টিফিশিয়াল রেসপিরেশন। তাহলে প্রথমেই আমাকে যেটা শুরু করতে হবে সেটা হচ্ছে এক্সটার্নাল চেস্ট কম্প্রেশন শুরু করতে হবে। চেস্ট থ্রাস্ট অ্যান্ড ব্যাক ব্লোজ বা যেটাকে আমরা অ্যাবডোমিনাল থ্রাস্ট ব্যাক ব্লোজ বলি, যেটা আমরা
ওই কোনো কন্টেন্ট বা কোনো কিছু যদি আমার ফ্যারিংসে বা রেসপিরেটরি ট্র্যাক্টে আটকে যায় সেটা বার করার জন্য আমরা ইউজ করি, যেটাকে হিমলিচ ম্যানোভারও আমরা বলে থাকি। তো সেটা এখানটা অ্যাপ্লিকেবল নয়। এক্সটার্নাল ডিফিব্রিলেটর আমার প্রথমেই প্রয়োজন নেই, প্রথমে আমি চেস্ট কম্প্রেশন দেব, তারপরে আমি সেখানটা আর্টিফিশিয়াল রেসপিরেশন স্টার্ট করতে পারি, এবং যদি তারপরেও কোনো কিছু না হয় তখন আমরা ডিফিব্রিলেটরের কথা ভাবতে পারি। তাহলে আমার ফার্স্ট স্টেপ হচ্ছে এক্সটার্নাল চেস্ট কম্প্রেশনস দেওয়া। এই কোশ্চেনটা রয়েছে তোমাদের জন্য, ইফ আ ক্লায়েন্ট হু ইজ রিসিভিং আইভি ফ্লুইডস ডেভেলপস টেন্ডারনেস, ওয়ার্মথ, এরিথেমা অ্যান্ড পেন অ্যাট দ্য সাইট, দ্য নার্স সাসপেক্টস। তাহলে এটা নিয়ে আমি অলরেডি তোমাদের সাথে আলোচনা করেছি যে কোনো একটা আইভি সাইট যেখানটা আমরা টেন্ডারনেস, পেন, ওয়ার্মথ এবং এরিথেমা দেখছি, তাহলে সেটাকে আমরা কি বলবো? ইনফিল্ট্রেশন, সেপসিস, ফ্লুইড ওভারলোড নাকি ফ্লেভাইটিস? এটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট কোশ্চেন চলো দেখে নিই। ইফ হাইস্ট টেম্পারেচার ইজ রেকর্ডেড ইন দ্য মর্নিং অ্যান্ড লোয়েস্ট টেম্পারেচার ইন দ্য ইভিনিং, দিস কাইন্ড অফ ফিভার ইজ নোন অ্যাজ। হাইস্ট টেম্পারেচার আমরা মর্নিংয়ে পাচ্ছি এবং লোয়েস্ট টেম্পারেচার পাচ্ছি ইভিনিংয়ে, তাহলে এরকম ফিভারকে আমরা কি বলি? তাহলে আমাকে আগে জানতে হবে যে নর্মালি কি হয়। নর্মালি আমরা দেখি যে মর্নিংয়ের দিকে আমাদের টেম্পারেচার কম থাকে এবং ইভিনিংয়ের দিকে আমাদের টেম্পারেচারটা হাইয়েস্ট থাকে। তাহলে এখানে আমরা ঠিক অপোজিট দেখতে পাচ্ছি, যেহেতু অপোজিট দেখতে পাচ্ছি সেই জন্য এটার নাম হচ্ছে ইনভার্স ফিভার। ঠিক আছে, আর বাকি ক্রাইসিস আর লাইসিস আশা করি তোমাদের মনে আছে, যখন হঠাৎ করেই টেম্পারেচার ফল করে যায়, অনেক হাই টেম্পারেচার থেকে হঠাৎ করেই নর্মালে চলে আসে, তখন সেই সিচুয়েশনকে আমরা ক্রাইসিস বলি, এবং এই টেম্পারেচারের ফল যদি জিগজাগ প্যাটার্নে হয় তখন সেটাকে আমরা লাইসিস বলে থাকি। নেক্সট কোশ্চেন রয়েছে, হোয়েন দ্য নার্স পারফর্মস মাউথ কেয়ার ফর অ্যান আনকনসাস পেশেন্ট, হুইচ নার্সিং ইন্টারভেনশন ইজ দ্য প্রায়োরিটি? আমরা একজন আনকনসাস পেশেন্টকে মাউথ কেয়ার দিচ্ছি, তাহলে আমার প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন কি হবে? কিপ আ সাকশন মেশিন অ্যাভেলেবল, প্লেস দ্য ক্লায়েন্ট ইন সুপাইন পজিশন, wear sterile gloves while brushing the patient's teeth, use gauze wrapped around the fingers to clear patient's gum। তাহলে আমি এখানটায় একটা পেশেন্টকে মাউথ কেয়ার দিচ্ছি যে কিনা আনকনসাস, তাহলে আনকনসাস পেশেন্টদের ক্ষেত্রে কোনো গ্যাগ রিফ্লেক্স থাকবে না, অর্থাৎ পেশেন্টের গলায় যদি কোনোভাবে জল বা কিছু চলে যায় পেশেন্ট কিন্তু সেটাকে বার করতে পারবে না। তো সেই ক্ষেত্রে পেশেন্টকে সুপাইন পজিশন আমরা দিই না, পেশেন্টকে আমাদেরকে সাইড লাইন পজিশন দিতে হবে, অন্তত মাথাটা যেন সাইডে থাকে সেটা দেখতে হবে। স্টেরাইল গ্লাভস পরানোর দরকার নেই, তার কারণ হচ্ছে মাউথ কেয়ার একটা ক্লিন প্রসিডিওর, এটা স্টেরাইল প্রসিডিওর নয়। গজ র্যাপড অ্যারাউন্ড দ্য ফিঙ্গার্স টু ক্লিয়ার পেশেন্টস গাম, এটা হচ্ছে যে আনকনসাস পেশেন্টদের জন্য যে প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন বলছে সেটা নয়। প্রায়োরিটি হবে এখানটায় সাকশন মেশিন অ্যাভেলেবেল রাখা, কারণ যদি কোনো কারণে চোকিং হয়ে যায় তাহলে যাতে আমরা সাথে সাথে সাকশন করে সেটাকে বার করে আনতে পারি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন রয়েছে, হোয়াট ইজ দ্য প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন ফর আ পেশেন্ট এক্সপিরিয়েন্সিং সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া? সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে একটা পেশেন্টের, অর্থাৎ পেশেন্টের যে সুগার লেভেল হঠাৎ করে ফল করে গেছে, তাহলে এখানটায় আমার নার্সিং অ্যাকশন প্রায়োরিটিতে কি হবে? অ্যাডমিনিস্টার ইনসুলিন, প্রোভাইড আ কার্বোহাইড্রেট সোর্স, কল ফর আ র্যাপিড রেসপন্স টিম, মনিটর ব্লাড গ্লুকোজ লেভেল ক্লোজলি। তাহলে দেখো, অ্যাডমিনিস্টার ইনসুলিন, ইনসুলিন আমরা কখন অ্যাডমিনিস্টার করি? যখন হাইপার গ্লাইসেমিয়া থাকে, সুগার লেভেল যখন বেশি থাকে তখন আমরা সেখানে ইনসুলিন দিই, তাহলে এটা আমার ভুল অপশন রয়েছে। প্রোভাইড আ কার্বোহাইড্রেট সোর্স, কার্বোহাইড্রেট সোর্স অর্থাৎ যেখান থেকে আমার বডিতে গ্লুকোজ তৈরি হবে, তাহলে কার্বোহাইড্রেট সোর্স আমরা দিতে পারি। কল ফর আ র্যাপিড রেসপন্স টিম, র্যাপিড রেসপন্স টিম আমার প্রয়োজন নেই, হাইপোগ্লাইসেমিয়া হলে সেখানটায় তাকে ডেক্সট্রোজ দেওয়াটাই আমার প্রায়োরিটি। তাহলে আমার কাছে যদি 25% ডেক্সট্রোজ অ্যাভেলেবেল থাকে, 50% ডেক্সট্রোজ থাকে, যদি কিছু না থাকে তাহলে 10% ডেক্সট্রোজ থাকবে, এগুলোকে আমাকে অ্যাডমিনিস্টার করে দিলেই সেটা কিন্তু কারেকশন হয়ে যাবে। আর লাস্ট রয়েছে মনিটর ব্লাড গ্লুকোজ লেভেল ক্লোজলি, আমি অবশ্যই ব্লাড লেভেলটা ক্লোজলি মনিটর করব, গ্লুকোজ লেভেল আমাকে দেখতে হবে, কিন্তু তার আগে আমাকে একটা কার্বোহাইড্রেট সোর্স বা কোনো সুইট কিছু বা হচ্ছে 25D বা 50% এক্সট্রোজ বা 10% এক্সট্রোজ এরকম কিছু পেশেন্টকে অ্যাডমিনিস্টার করতে হবে, কারণ হাইপোগ্লাইসেমিক সিচুয়েশনে কিন্তু বডি কম্পেনসেটরি মেকানিজমে বেশিক্ষণ চালাতে পারবে না, তাই তাকে অবশ্যই গ্লুকোজটাকে নর্মাল লেভেলে নিয়ে চলে আসতে হবে। ঠিক আছে, বেশ। An infant admitted with a high fever is sweating and flushed. The nurse prepares to apply a tepid sponge bath. What is the main goal of tepid sponging? টেপিড স্পঞ্জিং এর কথা নিশ্চয়ই তোমরা শুনে থাকবে। এখানে একটা বাচ্চা ইনফ্যান্ট বলেছে, ইনফ্যান্টের সোয়েটিং হচ্ছে এবং ফ্লাশড হয়েছে, তো সেক্ষেত্রে টেপিড স্পঞ্জ নার্স দেবে বলে রেডি হয়েছে। তো টেপিড স্পঞ্জের গোল কি এখানে জানতে চেয়েছে।
টু মেক দ্য চাইল্ড ফিল ক্লিন, টু ইনক্রিজ সার্কুলেশন, টু লোয়ার দ্য বডি টেম্পারেচার গ্র্যাজুয়ালি, টু প্রমোট ভেসো কনস্ট্রিকশন। তাহলে টেপির স্পঞ্জের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি একটু ঠান্ডা জল ব্যবহার করি এবং ঠান্ডা জল ব্যবহার করে আইস কোল্ড ওয়াটার ইউজ করতে পারি বা একদম কোল্ড ওয়াটার ইউজ করতে পারি, এবং কোল্ড ওয়াটার ইউজ করে বডির যেগুলো হট পার্ট আছে সেই জায়গাতে আমরা কিছুক্ষণ করে সেই ঠান্ডা কাপড় ভিজিয়ে কিছুক্ষণ সেই জায়গাতে রাখি, যাতে বডি টেম্পারেচার খুব তাড়াতাড়ি মানে টেম্পারেচার যাতে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কমে যায়। তো সেই কারণে এই টেপিড স্পঞ্জিং ইউজ করা হয় যখন হাই ফিভার থাকে পেশেন্টের সেই সময়। তাহলে এটার যে গোল রয়েছে সেটা হচ্ছে লোয়ার দ্য বডি টেম্পারেচার গ্র্যাজুয়ালি। A patient collapses in the hallway. There is no pulse. What is the first action by the nurse? তাহলে এখানে আবার একটা কোশ্চেন রয়েছে, যেখানে একটা পেশেন্ট হলে কোলাপস করে গেছে, তার কোনো পালস নেই। এক্ষেত্রে নার্স কি করবে? কল দ্য ফ্যামিলি, স্টার্ট চেস্ট কম্প্রেশন, স্টার্ট আইভি লাইন, ওয়েট ফর ফিজিশিয়ান। তাহলে এখানটায় নার্সকে কি করতে হবে? প্রথমে এখানেও কিন্তু চেস্ট কম্প্রেশন আমি স্টার্ট করব, ঠিক আছে। ফ্যামিলিকে কল করা বলতে আমি প্রথমত হচ্ছে যে কল ফর হেল্প করতে পারি, যেখানে হচ্ছে অন্য কাউকে আমি হেল্পের জন্য ডেকে নিচ্ছি। তো এখানে সেগুলো নেই, এখানে ফ্যামিলির কথা বলা হচ্ছে। তাহলে ফ্যামিলিকে আমার ডাকার প্রয়োজন নেই, ফ্যামিলি কিছু করবে না। তাহলে আমি প্রথমে চেস্ট কম্প্রেশন স্টার্ট করব, যখন কোনো পালস নেই তাহলে ফার্স্ট অ্যাকশন হবে আমার চেস্ট কম্প্রেশন স্টার্ট করা। A patient with COPD is receiving oxygen therapy at 6 liters per minute via face mask. একটা সিওপিডি পেশেন্টকে আমি 6 লিটার পার মিনিটে ফেস মাস্কে অক্সিজেন দিয়েছি। দ্য পেশেন্ট বিকামস ড্রাউজি অ্যান্ড ডেভেলপস শ্যালো রেসপিরেশন। পেশেন্ট আস্তে আস্তে ড্রাউজি হয়ে যাচ্ছে এবং তার রেসপিরেশনটা আস্তে আস্তে শ্যালো হচ্ছে। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং অ্যাকশন? এক্ষেত্রে নার্সের কী করা উচিত? ইনক্রিজ ফ্লো রেট, অক্সিজেন ফ্লো রেট, ডিসকন্টিনিউ অক্সিজেন ইমিডিয়েটলি, রিডিউস অক্সিজেন ফ্লো অ্যান্ড ইনফর্ম দ্য ফিজিশিয়ান, অ্যাপ্লাই আ নন রিব্রিদার মাস্ক। তাহলে দেখো, সিওপিডি যেখানটা একটা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তো সিওপিডির ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে, এক্ষেত্রে যে রেসপিরেটরি ড্রাইভ হচ্ছে সেটা হচ্ছে যে একটা হাইপক্সিয়া, অর্থাৎ আমাদের ব্লাডে যে হাইপক্সিয়া থাকে, হাইপক্সিয়া অর্থাৎ যেখানে ব্লাডে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ অক্সিজেন পৌঁছচ্ছে না, সেল বা টিস্যুগুলোতে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ অক্সিজেন পৌঁছচ্ছে না, সেটাকে আমরা হাইপক্সিয়া বলি। তাহলে সিওপিডি পেশেন্টের হাইপক্সিয়া থাকে বলেই সে কিন্তু রেসপিরেশনটা নিতে পারে। সেখানে যদি আমি তাকে বেশি বেশি করে অক্সিজেন দিয়ে দিই, তাহলে তার বডিতে এই যে রেসপিরেশনের যে ড্রাইভ সেটা আস্তে আস্তে কমে যাবে, এবং সেই কারণে এখানটায় পেশেন্ট আস্তে আস্তে ড্রাউজি হচ্ছে এবং শ্যালো রেসপিরেশন হচ্ছে। এবং বেশি অক্সিজেন দিলে সিওপিডি পেশেন্টের কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হবে, পেশেন্টের হেডেক হবে, পেশেন্ট আস্তে আস্তে ড্রাউজি তো হবেই, তার সাথে সাথে একটু ডিসওরিয়েন্টেডও ফিল করবে। এইগুলো আমরা দেখতে পাবো। সেই জন্য সবসময়ের জন্য মনে রাখবে, সিওপিডি পেশেন্টকে আমরা 2 লিটারের বেশি অক্সিজেন কখনোই দেব না। তাহলে এক্ষেত্রে যেহেতু 6 লিটার পার মিনিট আমি দিয়েছি এবং পেশেন্ট ড্রাউজি হচ্ছে, শ্যালো রেসপিরেশন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমায় কি করতে হবে? রিডিউস দ্য অক্সিজেন ফ্লো অ্যান্ড ইনফর্ম দ্য ফিজিশিয়ান। আমি অক্সিজেনের ফ্লো রেটটাকে কমাবো এবং ফিজিশিয়ানকে ইনফর্ম করব। ঠিক আছে, বেশ। নেক্সট কোশ্চেন দেখো, আ নার্স টেকিং কেয়ার অফ আ পেশেন্ট উইথ চেস্ট টিউব ড্রেনেজ suddenly notices that there is no fluctuation in the water seal tube. Which of the following action should the nurse take first? তাহলে এখানে নার্সকে একটা চেস্ট টিউব, নার্স একটা পেশেন্টের টেক কেয়ার করছে যার একটা চেস্ট টিউব ড্রেনেজ দেওয়া রয়েছে, এবং হঠাৎ করেই নার্স দেখলো যে সেখানে ওয়াটার সিল যে টিউব রয়েছে সেখানে কোনো রকমের কোনো ফ্লাকচুয়েশন নেই। তাহলে এক্ষেত্রে নার্সের প্রথম কাজ কি হবে? তো এখানে প্রথমেই বলি, যেখানে চেস্ট টিউব ড্রেনেজ থাকে, চেস্ট টিউব ড্রেনেজের ক্ষেত্রে বাইরে যে চেম্বারটা থাকে ওয়াটার সিল চেম্বার আমরা বলি, এখানটায় একটা ওয়াটার সিল থাকে, অর্থাৎ এখানে একটা নেগেটিভ প্রেশার কাজ করে এবং বাইরে থেকে কোনো এয়ার এখানটায় ঢুকতে পারে না। এবং যখন পেশেন্ট রেসপিরেশন নিচ্ছে তখন রেসপিরেশনের সাথে যখন ইনহেলেশন এবং এক্সহেলেশন হবে, তার সাথে সাথে ওয়াটার সিল চেম্বারের যে ওয়াটার সেটাও ফ্ল্যাকচুয়েট করবে, অর্থাৎ আপ ডাউন হতে থাকবে, যেটাকে আমরা অসিলেশন বলে থাকি। তাহলে অসিলেশন অফ চেস্ট মানে ওয়াটার সিল যেটা চেম্বার সেখানটায় আপ ডাউন হলে আমি বুঝবো যে এই চেস্ট টিউব ড্রেনেজটা একদম পারফেক্ট কন্ডিশনে রয়েছে। যদি কোনো ফ্ল্যাকচুয়েশন না হয় তাহলে আমাকে বুঝতে হবে যে সেই যে টিউবটা রয়েছে সেটা মেবি কোথাও লিকেজ হচ্ছে, বা কোথাও হয়তো মুড়ে রয়েছে, বা নেগেটিভ প্রেশারটা নষ্ট হয়ে গেছে, তো সেটা হতে পারে। তাহলে যদি সেরকম হয় তাহলে আমি কি করব? টার্ন দ্য পেশেন্ট টু আনএফেক্টেড সাইড, এটা করলে আমার ঠিক হবে না। ইনফর্ম দ্য ফিজিশিয়ানকে আমি ইনফর্ম করব, কিন্তু এটা একটা ইমিডিয়েট সিচুয়েশন, কারণ
যদি হচ্ছে যে ওয়াটার সিল ড্রেনেজের ওয়াটার লিকেজ হয় বা হচ্ছে যে কিঙ্কিং থাকে, তাহলে কিন্তু চেস্টের মধ্যে অ্যাকুমুলেট হতে থাকবে, প্রেশার অ্যাকুমুলেট হতে থাকবে, যেই কারণে টেনশন নিউমোথোরাক্স হতে পারে। এবং এটা একদমই ইমিডিয়েট সিচুয়েশন, যেটাকে আমাকে সাথে সাথে কিছু না কিছু করতে হবে, ইন্টারভেনশন, আদারওয়াইজ কিন্তু পেশেন্টের ডিসকমফোর্ট বাড়বে এবং পেশেন্ট খারাপ হয়ে যাবে। তাহলে ফিজিশিয়ানকে ইনফর্ম করার আগে আমাকে দেখতে হবে যে টিউবিংয়ে কোনো রকমের কোনো কিঙ্কিং আছে কিনা, কোনো মুড়ে গেছে কিনা, বা কোথাও প্রেশার ক্রিয়েট হয়েছে কিনা, যেটার কারণে ফ্লাকচুয়েশনটা বন্ধ হয়ে গেছে। তাহলে এটা হবে আমার প্রায়োরিটি অ্যাকশন। ঠিক আছে। আচ্ছা, যদি আমি এখানে দেখি যে ওয়াটার সিল টিউব যেটা রয়েছে বা ওয়াটার সিল চেম্বার যে রয়েছে সেখানে বাবলস দেখা যাচ্ছে, তাহলে আমি কি বুঝবো? বাবলস যদি দেখি তাহলে আমাকে বুঝতে হবে যে কোথাও লিকেজ হয়েছে বলে এখানে এয়ার বাবলস তৈরি হচ্ছে, তাহলে সেখানে ইমিডিয়েটলি আমাকে সেই লিকেজটাকে কভার করতে হবে। যদি আমি এখানে দেখি যে এই চেস্ট টিউবের যে ড্রেনেজটা চেস্টের মধ্যে ঢোকানো রয়েছে সেটা কোনোভাবে বেরিয়ে চলে এসছে, তাহলে আমি কি করব? তাহলে কি আমি আবার সেটাকে ভেতরে ঢুকিয়ে দেবো, নাকি আমার কি কাজ থাকবে? তাহলে আমি কি করব, সেই টিউবটাকে সাথে সাথে বার করব এবং সঙ্গে সঙ্গে চেস্ট ক্যাভিটির মধ্যে আমি একটা প্রেশার ব্যান্ডেজ দিয়ে দেবো, যাতে বাইরে থেকে এয়ার ভেতরে না যেতে পারে বা ভেতর থেকে কিছু বাইরে বেরিয়ে না আসে। ঠিক আছে। তো চেস্ট টিউব ড্রেনেজ থেকে এরকম 2-3টে কোশ্চেন আসে, এটা একটুখানি তোমরা দেখে রেখো। নেক্সট কোশ্চেন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং এথিক্যাল প্রিন্সিপালস রেফার টু কিপিং ওয়ানস প্রমিস। একজনের প্রমিস রাখাকে আমরা কি এথিক্যাল প্রিন্সিপাল বলি? এখানে অপশন রয়েছে ফিডিলিটি, নন ম্যালফিশিয়েন্স, বেনিফিশিয়েন্স এবং ভেরাসিটি। তো এই যে নার্সিং এথিক্স রয়েছে বা এথিক্যাল প্রিন্সিপালসগুলো রয়েছে, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এখানে বলছে যে এই প্রমিস রাখাটাকে আমরা কি এথিক্যাল প্রিন্সিপাল বলবো? প্রমিস রাখাকে বলা হচ্ছে যে ফিডিলিটি, কিপিং ওয়ানস প্রমিস। অর্থাৎ আমি যখন পেশেন্টকে কথা দিলাম যে আমি আবার আপনার সাথে সন্ধেবেলায় দেখা করব বা আমি আবার কাল এই টাইমে আসবো, তাহলে সেটা আমাকে রাখতে হবে, তবে সেটাকে আমি ফিডিলিটি বলবো। নেক্সট রয়েছে নন ম্যালফিশিয়েন্স। নন ম্যালফিশিয়েন্স বলতে কি বোঝায়? নন ম্যালফিশিয়েন্স বলতে আমি কোনোভাবেই আমার পেশেন্টের কোনো হার্ম করব না। ঠিক আছে। তাহলে টু ডু নো হার্ম, টু ডু নো হার্ম এটা হচ্ছে একটা টার্ম। টু ডু নো হার্ম, এই টার্মটা আমরা ইউজ করি। টু ডু নো হার্ম এটা হচ্ছে নন ম্যালফিশিয়েন্স, অর্থাৎ আমি পেশেন্টকে কোনোভাবেই কোনো রকমের ইনজুরি বা পেন দেব না। নেক্সট রয়েছে বেনিফিশিয়েন্স। বেনিফিশিয়েন্স বলতে কি বোঝায়? বেনিফিশিয়েন্স মানে হচ্ছে যে আমি যা কাজ করব সেটা পেশেন্টের ভালোর জন্য করব, অর্থাৎ আমার কাজের দ্বারা পেশেন্টের অবশ্যই উন্নতি হবে বা তার লাভ হবে, কোনো ক্ষতি হবে না, এটাকে আমরা বলছি বেনিফিশিয়েন্স। এবং লাস্ট রয়েছে ভেরাসিটি। ভেরাসিটি বলতে কি বোঝায়? এটা হচ্ছে টু টেল দ্য ট্রুথ, অর্থাৎ আমি পেশেন্টকে যা কথা বলবো সেটা অবশ্যই সত্যি কথা বলবো। টু টেল ট্রুথ, তাহলে পেশেন্টকে আমি সবসময় সত্যি কথা বলবো, কোনো মিথ্যে কথা বলবো না, কোনো মিথ্যে ইনফরমেশন আমি তাকে দেবো না, এটাকে আমরা ভেরাসিটি বলি। ঠিক আছে, বেশ। নেক্সট কোশ্চেন রয়েছে, আ পেশেন্ট প্রেজেন্টস টু দ্য ইমার্জেন্সি উইথ আ হিস্ট্রি অফ মাল্টিপল বি স্টিংস অ্যান্ড আ ব্লাড প্রেশার অফ 80/50 mm অফ এইচজি হি ইজ হ্যাভিং। তাহলে একটা পেশেন্ট এমার্জেন্সিতে এসেছে যেখানে তাকে অনেকগুলো মৌমাছি কামড়ে দিয়েছে এবং ব্লাড প্রেশার আমি দেখছি 80/50 হয়ে গেছে, যেটা কিনা নর্মালের থেকে কম। তাহলে সেখানে কি হচ্ছে? হাইপোভলিমিক শক, স্পাইনাল শক, হেমারেজিক শক এবং অ্যানাফাইলেকটিক শক। তাহলে হাইপোভলিমিক শক কাকে বলে? যেখানে হাইপোভলিমিয়া হচ্ছে, অর্থাৎ বডিতে ফ্লুইড ভলিউম কমে গেছে। কেন হবে? সিভিয়ার ভমিটিং, সিভিয়ার ডায়রিয়া, সিভিয়ার হেমারেজ, কোনো ট্রমার জন্য অনেক হেমারেজ হয়েছে, এই সমস্ত কারণে হাইপোভলিমিক শক হতে পারে, যেখানে ফ্লুইড ভলিউমটা কমে যাচ্ছে, ব্লাডের ভলিউম অনেক কমে যাচ্ছে, সেটা হতে পারে। কিন্তু এখানে সেরকম কিছু নেই, তাহলে এটা হাইপোভলিমিক শক নয়। স্পাইনাল শক, স্পাইনাল শক নয়, অ্যাকচুয়ালি সেপটিক শক হয়, যেটা কিনা ইনফেকশনের কারণে হয়ে থাকে। নেক্সট রয়েছে হেমারেজিক শক। হেমারেজিক শক হচ্ছে যে যেখানে ব্লিডিং হচ্ছে, ব্লিডিংয়ের ফলে সেখানে শক হচ্ছে, তাহলে এটা নয়। এটা অ্যানাফাইলেকটিক শক, যেখানে কোনো রকমের কোনো অ্যানাফাইলেক্সিস হচ্ছে বা এমন কোনো টক্সিন বা এমন কোনো অর্গানিজম আমার বডিতে প্রবেশ করেছে যেটাতে আমার বডি সিভিয়ারলি রিয়াকশনস করছে। তাহলে এই যে বি বাইট হয়েছে, বি বাইটের ফলে বি থেকে যে টক্সিনটা রিলিজ হয়, যেটা আমার বডিতে গেছে, সেটা একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করেছে আমার, এবং আমার বডিতে যে অ্যান্টিবডি প্রডিউস হয়েছে তার ফলে যে রিয়াকশন হয়েছে, যেটাকে আমি অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন বলছি। তো এই অ্যানাফাইল্যাকটিক রিয়াকশনের জন্য পেশেন্টটা শকের দিকে যাচ্ছে। তাহলে যদি কোনো টক্সিন বা এরকম কিছু বডিতে প্রবেশ করে তার ফলে পেশেন্ট শকে যায়, তখন সেটাকে আমরা অ্যানাফাইল্যাকটিক শক বলে থাকি। ঠিক আছে।
নেক্সট কোশ্চেন রয়েছে, দ্য নার্স রামিয়া ইজ রিপোর্টিং দ্য পেশেন্টস ফলস ল্যাব রেজাল্টস ডিউরিং দ্য ডক্টরস রাউন্ড though she knows that values are not real because she had not sent the sample at the appropriate time. This act of intentional behavior comes under. তাহলে এটা এক ধরনের ভুল কাজ। নার্স রামিয়া কি করেছে, পেশেন্টের ফলস রিপোর্ট ডক্টরকে রাউন্ডের সময় বলেছে, কারণ সে হচ্ছে মানে টাইমে সঠিক সময়ে রিপোর্টটা পাঠাতে পারেনি। তো রিপোর্টটা পাঠাতে পারেনি বলে রিপোর্টটা আসেনি, এবং রিপোর্টটা আসেনি তো সেটা যদি ডক্টরকে বলা হয় তাহলে সে বকা খাবে। তো সেই জন্য সেখান থেকে বাঁচার জন্য সে পেশেন্টের ভুল রিপোর্ট ডক্টরকে বলেছে, বানিয়ে বানিয়ে কিছু বলে দিয়েছে। তাহলে এই একটাকে আমরা কি বলবো? এখানে অপশন রয়েছে স্ল্যান্ডার, ম্যালাইস, লাইবেল অ্যান্ড ম্যালপ্র্যাকটিস। তো এখানে যে কাজটা করা হয়েছে এটা একটা ইন্টেনশনাল বিহেভিয়ার, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে আমি কিন্তু এই ভুলটা করেছি। তো এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো ম্যালাইস। এরকম ইচ্ছাকৃতভাবে যদি আমি কোনো ফলস কাজ করি যেটা কিনা লিগাল বা এথিক্যাল কনটেক্সটে রং, তো রংফুল অ্যাক্ট, তো সেটাকে ম্যালাইস বলা হয়। এবার আসছে বাকি অপশনগুলো। স্ল্যান্ডার। স্ল্যান্ডার কাকে বলে? স্ল্যান্ডার হচ্ছে যে আমার কোনো কাজ, মানে আমি কোনো একটা স্টেটমেন্ট দিয়েছি যেটার কারণে পেশেন্টের রেপুটেশন খারাপ হয়েছে। তো এরকম যদি আমি কিছু বলে থাকি, আমার কোনো স্পোকেন স্টেটমেন্টের জন্য যদি পেশেন্টের রেপুটেশন খারাপ হয় তখন সেটাকে স্ল্যান্ডার বলে। তাহলে এটা ভার্বাল অ্যাবিউজ আমি সহজভাবে বলতে পারি। লাইবেল কখন হবে? লাইবেলটা হচ্ছে সেম জিনিসই করব, কিন্তু এটা হচ্ছে রিটেন ফরম্যাটে করব। রিটেন ফরম্যাটে যদি আমি কারোর নামে কোনো মিথ্যে কথা বলি বা কোনো কারো ডিফ্রেমেশন অফ ক্যারেক্টার করে থাকি, তবে সেটাকে লাইবেল বলা হয়। আর একটা রয়েছে ম্যালপ্র্যাকটিস। ম্যালপ্র্যাকটিস কাকে বলে? ম্যালপ্র্যাকটিস মানে হচ্ছে যে এই যে এখানে যে কাজটা করেছি এটাও ওয়ান টাইপ অফ ম্যালপ্র্যাকটিস বলা যেতে পারে, কিন্তু এখানে কি হচ্ছে, আমি ম্যালপ্র্যাকটিস মানে হচ্ছে আমার যেটা কাজ সেই কাজটা আমি করছি, কিন্তু আমার যে সঠিক উপায় যেটা করার, মানে সঠিক যে প্রসিডিওর আমরা বলি না, যে একটা ধরো স্টেরাইল ড্রেসিং বা ধরো একটা ইঞ্জেকশন প্রসিডিওর, তো ইঞ্জেকশন প্রসিডিওরটা আমি জানি কিভাবে করতে হয়, কিন্তু আমি সেই প্রসিডিওরটা মেনটেন করলাম না এবং পেশেন্টের কিছু ক্ষতি হলো সেটার জন্য। বা ধরো স্টেরাইল ড্রেসিং করার কথা ছিল কিন্তু ড্রেসিংয়ে স্টেরিলিটিটা আমি মেনটেন করলাম না, তাহলে এই রকম যে কাজগুলো সেগুলোকে ম্যাল প্র্যাকটিস বলা হয়। অর্থাৎ আমার প্র্যাকটিস যেটা, সেই প্র্যাকটিসটা হচ্ছে ভুল প্র্যাকটিস। তাহলে এটা ওয়ান টাইপ অফ প্রফেশনাল নেগলিজেন্সও বলা যায়। নেগলিজেন্স এবং ম্যাল প্র্যাকটিস দুটো সাইমultaneously ইউজ করা হয়, এবং নেগলিজেন্সের ক্ষেত্রে বলা হয় যে পেশেন্টের যে কাজটা আমি করছি সেখানে আমার অসাবধানতাবশত কিছু ভুল হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে নেগলিজেন্স, যেখানে অসাবধানতাবশত হচ্ছে। আর ম্যাল প্র্যাকটিস হচ্ছে যে আমি জানি যেটা করা দরকার কিন্তু তবু আমি সেটা করছি না, সেটা হচ্ছে ম্যাল প্র্যাকটিস। এবং ম্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে যেমন ধরো একটা অ্যানাফাইল্যাক্সিস স্কিন টেস্ট করে পেশেন্টকে একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা, কিন্তু আমি সেই অ্যানাফাইল্যাক্সিস টেস্টটা করছি না, তাহলে এটা এক ধরনের ম্যাল প্র্যাকটিস হলো। কিন্তু ধরো আমি গরম জল দিয়ে পেশেন্টের একটা হট ওয়াটার ব্যাগ দিতে গেছিলাম, যেখান থেকে হট ওয়াটার ব্যাগের একটু বেশি গরম হয়ে গেছে, পেশেন্ট একটু ছ্যাঁকা খেয়েছে, এটা কিন্তু আমার জন্য একটা নেগলিজেন্স হলো। বুঝতে পারলে? তাহলে ম্যাল প্র্যাকটিস হচ্ছে যেখানে আমি জানি কি করা উচিত কিন্তু করছি না, সেটাকে ম্যাল প্র্যাকটিস বলছি। নেগলিজেন্সের ক্ষেত্রে আমি একটু অসাবধান হয়ে গেছি বলে পেশেন্ট বেড থেকে পড়ে গেছে বা পেশেন্টের একটু গরম ছ্যাঁকা লেগে গেছে, এইগুলো হচ্ছে আমার জন্য নেগলিজেন্স। আর এখানে ম্যালিস বলা হচ্ছে কারণ এখানে আমি যেটা করেছি সেটা ইচ্ছাকৃতভাবে করিনি, বা আমি হচ্ছে পেশেন্টের এখানটা আমি যেটা করেছি সেটা খুবই ভুল কাজ করেছি, এবং আমি পেশেন্টের রিপোর্টটা একদমই ভুল একটা ডক্টরকে বলে দিলাম, যার ফলে তার ট্রিটমেন্টটাই হয়তো রং হবে, তাই না? তাহলে একটা রিপোর্টের উপরে পেশেন্টের ট্রিটমেন্ট ডিপেন্ড করে, তাহলে এরকম কাজ যখন করছি তখন সেটাকে ম্যালিস বলা হচ্ছে। বুঝতে পারলে? তাহলে স্ল্যান্ডার হচ্ছে ভার্বাল ফর্মে পেশেন্টকে ডিফ্রেমেশন করা, লাইবেল মানে হচ্ছে রিটেন ফর্মে পেশেন্টকে ডিফ্রেম করা, ম্যাল প্র্যাকটিস মানে হচ্ছে যে আমার যেটা করার কথা সেটা আমি এমনি করছি না এবং তার জন্য ভুল কিছু আমি প্রসিডিওর করছি যার জন্য পেশেন্টের ক্ষতি হতে পারে, সেটা হচ্ছে ম্যাল প্র্যাকটিস। আর তার সাথে বললাম নেগলিজেন্সে হচ্ছে আমার অসাবধানতার জন্য যখন পেশেন্টের কোনো ক্ষতি হয়ে যায় তখন সেটাকে আমরা নেগলিজেন্স বলে থাকি। ঠিক আছে? আচ্ছা, আজকে লাস্ট কোশ্চেন, হোয়াট ডাজ সোপ স্ট্যান্ড ফর ইন প্রোগ্রেস নোট ডকুমেন্টেশন? সোপ স্ট্যান্ড মানে সোপ বলতে কি বোঝায়? সোপ বলতে বোঝায় সাবজেক্টিভ, অবজেক্টিভ, অ্যাসেসমেন্ট এবং প্ল্যান। তো এটা হচ্ছে যে সোপের এক্সটেনশন। সোপ মানে হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ, অ্যাসেসমেন্ট এবং প্ল্যান। ঠিক আছে? তো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান।
ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে ও মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।